হুট করে পেছন থেকে ভেসে আসা রাফিয়া বেগমের কণ্ঠে হকচকে উঠে রুহি অরিন। রুহি অরিনকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে রাফিয়া বেগম হাতে থালা ভর্তি পিঠে নিয়ে তাদের কাছে আসেন। অরিন মাকে দেখে শুষ্ক ঠকিলে তার মা আবার সবটা শুনে ফেলেনি তো। অরিন ভয়ে ভয়ে তাকালো রুহির দিকে। রুহির মুখেও স্পষ্ট উদ্বিগ্নতার ছাপ। অরিন আর রুহিকে এভাবে খুব ভরকে যেতে দেখে রাফি বেগম ট্রিকোচকান হাতে থালাটা টেবিলের উপর রেখে মেয়ে দুটোর কাছে তাকিয়ে বললেন কি ব্যাপার, আমায় দেখেই তোমরা এমন চুপ করে গেলে কেন? আমি কি ভুল সময়ে এসে পড়লাম? রুহি তখন ডানে বামে মাথা নাড়ায়, মুখে মিকি হাসি টেনে বলা, আরে না না মেঝুমা, আমরা আসলে আমার বিয়ের একটা ইনসিডেন্ট নিয়ে আলোচনা করছিলাম। রুহির বলা কথাটা কেমন যেন বিশ্বাস হলো না বিচক্ষণ রাফিয়া বেগমের। তিনি সৌর চোখে একবার তাকালেন মেয়ে দুটোর মুখপানে। সেটা তিনি স্পষ্ট দেখতে পেলেন ভয় আর কিছু লুকোনোর প্রচেষ্টা। রাফিয়া বেগম স্পষ্ট বুঝতে পারলেন মেয়েগুলো তার থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু পরক্ষণে মনে মনে ভাবলেন মেয়েদের তো নিজের ব্যক্তিগত কত কিছুই থাকে, মা হিসেবে নিশ্চয়ই সেখানে হস্তক্ষেপ করাটা খুব একটা শোভা পায় না। তাই তিনি আর কিছু না বলে চেপে গেলেন বিষয়টা, শুধু আস্তে করে বললেন, ওহ আচ্ছা, ওসব বাদ দে, এই দেখ তো আমি কি নিয়ে এসেছি তোদের জন্য। বলি তিনি টেবিলের উপর থেকে থালাটা নিয়ে এলেন অরিন রুহির কাছে। রুহি তো থালা ভর্তি মিষ্টি পাকোয়ান দেখে পায় না লাফিয়ে পড়তে। মেয়েটা আবার বড় মিষ্টি প্রিয়। রুহি চটপট করে দুটো পাকন পিঠা তুলে নিয়ে মুখে পুড়িয়ে নিল। আহা, সে কি স্বাদ! মুখে দিতেই বুঝি মিলিয়ে গেল সবটা। রুহি বেশ আয়েস করে চিবুচ্ছে তার পছন্দের পিঠা। রাফিয়া বেগম মেয়েটার এহেন কাণ্ডে স্মিত হাসলেন। সযত্নে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলেন রুহির। তারপরই তিনি তাকালেন অরিনের দিকে। মেয়েটাকে অমন উদাস হয়ে অন্যমনস্ক থাকতে দেখে রাফিয়া বেগমের কপালে দু তিনটে ভাঁজ পড়ল যেন। তিনি মৃদু স্বরে বলেন, কি রে, কি ভাবছিস এত? হঠাৎ ডাকে কিছুটা হকচকে উঠে পড়েন রাফিয়া বেগম। এবার কেমন সন্দিহান গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন, এত মনোযোগ দিয়ে কি ভাবছিস তুই? অরিন তড়িৎ মাথা নাড়ায় বলে, ওই না তো, তেমন কিছু না। সত্যি? হ্যাঁ হ্যাঁ। মেয়ের মুখের কথাতে কেমন যেন রহস্য রহস্য গন্ধ পেলেন রাফিয়া বেগম। তিনি কিছুটা ভাবুক হলেন, পরক্ষণে কি জানো মনে করে বলে উঠছেন, তুই আজকে সারাদিন ঘরের নতুন বউদের মতো বসে আছিস কেন? নিচে নামিসনি কেন একটিবারের জন্য? শুনলাম ছোট নাকি রুমে এসে তোকে খাবার দিয়ে গেছে, কি হয়েছে বল তো একটু? মায়ের কথায় পরপর ঝোঁক গিলে অরিন। এবার কি জবাব দিবে সে? মা যদি টের পেয়ে যায় কিছু তখন? অরিন একবার আর চোখে তাকালো রুহির পানে। রুহি মেয়েটা এহেন পরিস্থিতিতে গাল ভরে মিষ্টি ঠুসে চাওয়াতেও যেন ভুলে গেল। অরিন ভয়ে ভয়ে আবারও তাকায় মায়ের দিকে। রাফিয়া বেগমের দৃষ্টি তীক্ষ্ণ। এরূপ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই বুঝি মেয়েটার মনের কথাগুলো টুস করে পড়ে ফেললেন তিনি। অরিন আমতা আমতা করে বলে, আসলে আম্মু আজকে শরীরটা কেমন ভালো লাগছিল না, তাই। কি হয়েছে, সিরিয়াস কিছু? অরিন ডানে বামে মাথা নাড়ায়। তা দেখে রাফিয়া বেগম ফুসকে নিঃশ্বাস ফেলেন। হাতে থাকা থালাটা বিছানায় রেখে নিজে বসা ছেড়ে উঠে দাঁড়ালেন। মেয়ে দুটোকে বললেন, মিষ্টিগুলো শেষ করবি কিন্তু, একটাও যেন বাকি না থাকে, ওকে? রুহির মুখের অবশিষ্ট খাবারটুকু গিলে কোনো মতে মাথা কাজ করে। রাফিয়া বেগম একবার তাকালেন সেদিকে, তারপর তিনি ঘটঘট পায়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে তাকে ফুস করে স্বস্তির নিঃশ্বাস ফেলল অরিন রুহি। অরিন তো রীতিমতো মায়ের ভয়ে ঘেমে নিয়ে একাকার। তার মা যা বিচক্ষণ বুদ্ধির, কে জানে কিছু একটা আজ করতে পারল কিনা। গধূলির বিষণ্ণ আকাশ ছেয়ে গেছে সন্ধ্যার মৃদু মন্দ আবছা আলোয়। এহসান বাড়ির প্রতিটি মানুষের মনেও ছেয়ে গিয়েছে এক খানিকটা আধার। এই তো কিছুক্ষণ আগে রুহিটা চলে গেল নিজ বাড়িতে। এবারেও যাওয়ার সময় সে কি কান্না মেয়েটার মনে হচ্ছিল। এখনই বুঝি নতুন বিয়ে দিয়ে বিদায় করা হচ্ছে তাকে। জুবাইদা বেগম তো এমনিতেই নরম সরম মানুষ, মেয়ে চলে যাবার কষ্টে সেই সকাল থেকে মূর্ছা প্রায় মানুষটা। তার উপর
মেয়ের অমন আর্তনাদ ভরা কান্না দেখে আর একটু ভেঙে পড়লেন তিনি। মানুষটাও কেমন বাচ্চাদের মতন হংমং করে কাঁদলেন মেয়েকে জড়িয়ে ধরে। রুহিকে গাড়িতে তুলে দিতেই তার কান্নার রোলও বুঝি আরও ভালো। রুহিও যে এক্ষেত্রে কম যায় না, সেও গাড়িতে বসে বাচ্চাদের মতো কেঁদে কেটে অস্থির। শেষমেশ উপায়ন্তর না পেয়ে কবি সাহেব ইশারা রেহানকে গাড়ি ছাড়তে বললেন। রেহানও বাধ্য জামাইয়ের মতো শুনল শ্বশুরের কথা। সে ড্রাইভারকে বলে গাড়ি ছাড়তে, আর নিমিষে গাড়িটি পেছনে ধুলো উড়িয়ে এহসান বাড়ির আঙিনা ত্যাগ করে। ওদিকে জুবাইদা বেগমের কান্নাও তখনও চলমান। রাবিয়া বেগম সহ জনে জনে এসে তাকে থামাবার প্রয়াস চালিয়ে যখন ব্যর্থ হলো, তখনই কবির সাহেব এগিয়ে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর মূর্ছান্বিত দেহটা টেনে নিজের সঙ্গে দাঁড় করিয়ে মাথায় আলতো করে হাত বুলালেন কিছুক্ষণ। তন্মধ্যেই ঘটল আরেক বিপত্তি। সাব্বির সাহেব হুচ করে প্রেশার উঠে গেল। তখন আবার প্রতিটি মানুষ রুহির যাওয়ার শোক ছেড়ে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কবির সাহেব যদিও সাথে সাথে রৌদ্রের সঙ্গে কথা বলে টুকটাক প্রাথমিক চিকিৎসা করলেন ভাইয়ের। এতে অবশ্য আগেছে বেশ খানিকটা সুস্থ আছেন সাব্বির সাহেব। এখন বাড়ির প্রতিটি মানুষ তার ঘরে বসে আছেন। অরিনটা তো সেই কখন থেকে বাবার বুকের উপরই পড়ে কেঁদে যাচ্ছে। মাঝে বেশ কয়েকবার অনেক এসে বোনকে সামলাতে চেয়েও লাভের লাভ তো হলোই না, উল্টো বাবার মুখে শক্ত কথা শুনতে হলো তাকে। তাই তো ছেলেটা এখন অদূরেই দাঁড়িয়ে আছে, না আসছে বোনের কাছে আর না বাবার কাছে আসছে। সাব্বির সাহেবের বুকটা ইতিমধ্যেই ভারী হয়ে আসলো মেয়ের কান্নায়। তিনি আলতো করে মাথায় আদুরে হাত বুলালো মেয়ের মাথায়, ধীর স্বরে বলল, আরে কাঁদে না মা, মাথা ব্যথা করবে তো তোমার। অরিন ধীরে ধীরে মাথা তোলে। মেজার শুভ্র মুখশ্রীটার কি হাল চাই না করেছে সে কাঁদতে কাঁদতে। ইতিমধ্যে মুখটা লাল টুকটুকে হয়ে গেছে। সাব্বির সাহেব টেনে মেয়েকে বুকে আনলেন। মেয়েটার মাথায় পরপর কয়েকটা চুমু দিয়ে চোখ বন্ধ করে নিলেন। মোটা হয়ে আসা কণ্ঠে ঘর ভর্তি মানুষদের বললেন, আমি কিভাবে নিজের মেয়েকে বিদায় দেব? তারপর তিনি বড় ভাইয়ের দিকে তাকালেন। ছলছল হয়ে আসা চোখে তাকিয়ে বললেন, ভাইজান, আমি এতটা দুর্বল কেন হলাম বলো তো? কিভাবে আমি নিজের কলিজার টুকরাকে বিদায় দেব? কিভাবে ওকে অন্যের ঘরে পাঠাবো? কবির সাহেব গম্ভীর মুখে খানিকটা পরিবর্তন এলো। তিনি কোমরের পেছনে দু হাত বেঁধে অন্যদিকে মুখ করে চাইলেন। তারপর কেমন অদ্ভুত কণ্ঠে বললেন, বাবাতে এত দুর্বল হলে হয় না সাব্বির। মেয়ে নামক প্রিয় অতিথিকে একদিন না একদিন বিদায় দিতেই হবে, এটাই যে অবধারিত নিয়ম। ঘর ভর্তি উপস্থিত সকলের চোখেই কেমন যেন ভিজে আসলো হুচ করে। যদিও কথা তিক্ত কিন্তু চিরন্তন সত্য বলছে। রাত 10:30 চট্টগ্রামের এলাকায় প্রায় নিশতি নেমে এসেছে বইকে। প্রত্যন্ত এলাকা হওয়ায় মানুষজন বেশ আগে ভাগেই কাজ কারবার সেরে শুয়ে পড়েছে। রৌদ্রসহ তাদের টিম মেম্বার মোট 12 জন। প্রত্যেকের জন্যই একটি খোলা মাঠে ক্যাম্পের সুব্যবস্থা করা হয়েছে। এলাকাটা এক কথা মফস্বল হওয়ায় হোটেলের ব্যবস্থা এক প্রকার স্বপ্নই বইকি। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে ভীষণ ক্লান্ত দেহটা কোনো রকমে টেনে এনে নিজের তাঁবুতে ঢুকলো রৌদ্র। না, দেহ বুঝি আর চলছেই না। ছেলেটা গায়ের অ্যাপ্রন, হাতে থাকা স্টেথোস্কোপটা রাখলো টেন্টের ভেতর রাখা ছোট্ট টেবিলের উপর। বেশ বড়সড় ভাবে টেন্টগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি টেন্টে একটি করে চৌকি, একটা পড়ার টেবিল রাখা। রৌদ্র গায়ের শার্টটা খুলে কোনো রকমে ক্লান্ত দেহটা নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল চৌকিতে। এই মুহূর্তে বউটার কথা ভীষণ মনে পড়ছে তার। মিঠু নিশ্চয়ই তার এই অবস্থা দেখে খুব চিন্তিত হতো। ব্যস্ত হয়ে তার সেবা করত। তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে ধীরে ধীরে রৌদ্রের মাথাটা টিপে দিত। আর রৌদ্র কি করত? সে মেয়েটাকে হুটহাট লজ্জা দিত। মেয়েটা লজ্জারাঙা মুখখানা প্রাণ ভরে দেখত। এসব ভাবতে ভাবতেই রৌদ্রের চোখে লেগে আসে খানিকটা। ঠিক তখনই রৌদ্র টের পেল তার নগ্ন পিছে কারো হাতের স্পর্শ। রৌদ্রের ঘুমন্ত মস্তিষ্ক তড়াক করে জেগে ওঠে। সে এক লাফে বিছানা ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। তখনই দেখতে পায় মৌটুসিকে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে। মেয়েটার পরনে সেই উদ্ভট ড্রেস আপ, আর চোখে মুখে লেপটে আছে একরাশ মাদকতা। মেয়েটা রৌদ্রের উন্মুক্ত দেহে কয়েকবার নজর বুলালো। ইতিমধ্যে তার হার্টবিট বুঝি ফাস্ট হয়ে এসেছে অনেকটা।
সে রৌদ্রের দিকে তাকে আবেদনময়ী হাসল। পা বাড়িয়ে খানিকটা এগোতেই রৌদ্র ধমকে উঠল। এই আপনি এত রাতে একজন পরপুরুষের তাঁবুতে কেন এসেছেন? মিনিমাম লজ্জাটুকু, মানে লজ্জাবোধটুকুও কি নেই আপনার? মৌটুসী কেমন অদ্ভুতভাবে হাসল। সে রৌদ্রের কথাগুলো তেমন পাত্তা না দিয়ে এগিয়ে আসে নিচের মতো। রৌদ্রের প্রায় অনেকটা কাছে আসছে। রৌদ্র সরে যায় 2 কদম। মৌটুসী এবার বাঁকা চোখে তাকায় রৌদ্রের দিকে। সন্ধিহান গলায় বলে ওঠে। এহেন কথায় রৌদ্রের মুখভাবে পরিবর্তন এলো। ছেলেটা দৃঢ় চোয়াল শক্ত হয়ে এলো। আর ইউ ডাম হ্যান্ডসাম? আমার মতো একটা হোয়াট অ্যান্ড বোল্ড মেয়ে নিচ থেকে আপনাকে সিগন্যাল দিচ্ছে, আর আপনি কি না এমন দূরে পালাচ্ছেন? হেই, আপনার সব কিছু ঠিকঠাক আছে তো? এহেন কথায় রৌদ্রের মুখভাবে পরিবর্তন এলো। ছেলেটা দৃঢ় চোয়াল শক্ত হয়ে উঠে। হাত দুটো হয়ে আসে মুষ্টিবদ্ধ। চোখ দুটোতে কেমন যেন রক্তাভ আভা ফুটে উঠেছে। রৌদ্রের চোখ বন্ধ করে যত দর চেপে বলল, আমার রুম থেকে বের হন, আদারওয়াইজ এখন যা হবে তার জন্য সম্পূর্ণ দায়ী কেবল আপনিই থাকবেন। মৌটুসীর চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে এহেন কথায়। সে রৌদ্রের কাছে এসে আবেদন মই কঞ্চে বলে, হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ নো প্রবলেম ইন দিস, প্লিজ কাম। বলে সে রৌদ্রের এক হাত ধরতে নিলে রৌদ্র তার হাতের কবজি চেপে ধরে। মৌটুসী ফটকায়। কবজির ব্যথায় মৃদু কুকিয়ে উঠে সে বলে, রুদ্র, ইটস হার্টিং মি। শুনল না রৌদ্র। মেয়েটার চেপে রাখা কবজিটা ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে পেছনে দিয়ে সেই হাতটাই মুচড়ে ধরে রৌদ্র। মৌটুসী ব্যথায় চিৎকার করতে নিলে অন্য হাতে তার মুখ শক্ত করে চেপে ধরে রৌদ্র। কানে কানে ফিসফিস করে বলে, আমি বিবাহিত, বউ আছে আমার। আমাকে ছোঁয়ার একমাত্র অধিকার আমার বউয়ের। যেখানে ঘরে পবিত্র ফুল আছে সেখানে তোর মতো নর্দমার কীটকে কেন নিজেকে ছুঁতে দেবো আমি? ব্যথার চোখ মুখ নীল হয়ে আসে মৌটুসীর। মেয়েটা কেমন ছটফট করছে নিজেকে ছাড়ানোর, অথচ রৌদ্রের পৌরুষালী শক্তির সঙ্গে একদমই পেরিয়ে উঠছে না সে। রৌদ্র মৌটুসীর মুখ চেপে রেখে বিছানার ওপর থেকে পড়ে থাকা শার্টটা তুলে মৌটুসীর মুখ বেঁধে দেয়, যেন তার চিৎকার এই তাঁবু ছাড়িয়ে অন্য কোথাও না যায়। রৌদ্র একবার এদিক ওদিক তাকায়। পরক্ষণে মৌটুসীর গলায় ঝুলানো স্কার্ফটা দেখতে পায় সে। টেনে এনে পেছন দিয়ে মৌটুসীর হাত দুটো টাইট করে বেঁধে দেয় রৌদ্র। তারপর রাগে গজগজ করতে করতে বলে, প্রচুর শখ না তোর আমার সংস্পর্শে আসার? ঠিক আছে, আজকে তোর এই শখ জনমের মতো খুঁচিয়ে ছাড়বো আমি। মৌটুসী এখনো ঘুমিয়ে কাঁদছে। তার চোখ দুটো বেয়ে অসীম ধারা অশ্রুকণা ঝরছে। হয়তো চোখ দুটো তার অনুনয় করছে রৌদ্রের কাছে যেন তাকে ছেড়ে দেয় এই যাত্রায়। কিন্তু রৌদ্র কি আর অত সহজে থামবার পাত্র? রৌদ্র মৌটুসীর হাত দুটো বেঁধে দিয়ে তাঁবুর চেইনটা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর রাগে কটমট করতে করতে এদিক ওদিক খুঁজে প্যান্টের বেলটাই হাতে তুলে নিল। মৌটুসী ভরকে যায়। মাথা নাড়িয়ে বারবার গুঙিয়ে কাঁদছে মেয়েটা, অথচ রৌদ্র দত খিচে বলে, কত বড় কলিজা তোর! আমার গায়ে হাত দিস? আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুই আমার বউয়ের। সেখানে তোর ওই নোংরা হাতে ছোবার সাহস কোত্থেকে পেলি তুই? বলেই আর কোনো রূপ কাল বিলম্ব না করে একের পর এক বেল্টের আঘাত করতে থাকে মৌটুসীর গায়ে। ব্যথা চোখ মুখ কুচকে মাটিতে হাত মুখ বাঁধা অবস্থায় খাটতে থাকে মেয়েটা। অথচ সেদিকে বিন্দু মাত্র দয়াময় হলো না রৌদ্রের। সে তো রাগের মাথায় ভুলেই বসেছে তার সামনে পড়ে থাকা মানুষটা একটা মেয়ে। প্রায় বেশ কিছুক্ষণ বেধড়ক মারধর করার পর রৌদ্র থামল। মৌটুসীর অবস্থা একেবারেই খারাপ। মেয়েটা সর্বত্র গায়ে কালচিটে দাগ পড়ে গেছে কেমন। কিছু কিছু জায়গায় চামড়া ফেটে রক্ত ঝরেছে খানিকটা। রৌদ্র এবার শক্ত হাতে মৌটুসীর চুলগুলো চেপে ধরে রাগে হিসিয়ে বলে, ইউ ব্লাডি বিচ! কান খুলে শুনে রাখ, তোর মতো যাকে তাকে নিজের পুরুষত্ব প্রমাণ দিতে মোটেও ইন্টারেস্টেড নই আমি। সেটা প্রমাণ যাকে দেওয়া সে পেলেই হলো। কথাটা বলে রৌদ্র মৌটুসীর চুল ছেড়ে দিয়ে মেয়েটার 2 গাল বরাবর থাপ্পড় দিল কয়েকটা। এতেও বুঝি শান্তি হলো না তার। সে আরেকবার হাত উঠাতেই তার ফোনটা হঠাৎই বেঁচে ওঠে। রৌদ্র বিরক্ত হয়ে হাত বাড়িয়ে ফোনটা নিতেই তার সকল বিরক্তি বুঝি নিমেষে উধাও হয়ে গেল। অরিন ফোন করেছে। রৌদ্র ফোনটা হাতে নিয়ে মৌটুসীর পানে তাকায়। মেয়েটা কেমন জোরে জোরে গোঙাচ্ছে। রৌদ্র আবারও শক্ত হাতে মৌটুসীর চোয়াল চেপে ধরে দশ চেপে বলে, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।
আমার বউ কল করেছে, আমি এখন কথা বলবো ওর সাথে। এর মধ্যে তুই যদি বিন্দু পরিমাণ আওয়াজও করিস তাহলে কসম এক্ষুনি তোকে জ্যান্ত মাটিতে পুঁততে দিয়ে আসবো। অ্যান্ড আই প্রমিস কোনো কাকপক্ষীও টের পাবে না বিষয়টা। রৌদ্র এহেন বাক্যে ভীষণ ভয় পেল মুটুসি। সে মুখ বুঝিয়ে রইল তখন। রৌদ্র উঠে দাঁড়ায়, গলা মৃদু খাকারি দিয়ে কলটা রিসিভ করে, কানে ঠেকায়, নরম গলায় শুধয়। সানশাইন। ওপাশে অরিন মৃদু হেসে জবাব দেয়। রৌদ্র এতক্ষণে রিসিভ করার সময় হলো? কি এমন জরুরি কাজ করছিলেন শুনি? ঠোঁট কামড়ে হাসে, কপালে আঙুল ঠেকিয়ে একবার আর চোখে তাকায় মুটুসি পানি বলে, তেমন কিছু না, এই শুধু একটা উচ্ছিষ্টকে তার জায়গায় ছিনিয়ে দিচ্ছিলাম। অরিন হতভম্ব হলো। রৌদ্রের কথার গভীরতা উপলব্ধি করতে না পেরে বলা, বুঝিনি কি বললেন। বুঝতে হবে না। আচ্ছা আগে এটা বলতো, তোর গলা ভাঙলো কিভাবে? কার জন্য কাঁদতে হলো তোর? অরিন এবার খানিকটা অবাক হলে বটে, মানুষটা এত কত সহজে বুঝে গেল তার কাজের ব্যাপারটা। অবশ্য না বোঝারই বা কি আছে, যে মানুষটা তার মনের প্রতিটি খবর রাখে তার জন্য কি আর এতটুকু জানা কোনো বিষয় হলো? অরিন শোয়া অবস্থায় ওপাশ ছেড়ে এপাশে ফেল, কাছে থাকা একটা বালিশ নিয়ে বুকে চেপে ধরলো, তারপর মিশরে বলল, ও ডাক্তার সাহেব, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে গো। রোদের ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো খানিকটা। সে তৎক্ষণাৎ জবাব দিল, এমন আদুরে কণ্ঠে বললে আমি আমার জানটাও দিয়ে দিতে প্রস্তুত। জান বাচ্চা, সেখানে দেখা দেওয়া আর এমন কি? রোদ্রের কথা শেষ হবার পূর্বে অরিন কেমন খেকিয়ে উঠে বলল, এই কি বললেন আপনি? আজ জান দিবেন মানে? আপনি এই কথাটা মুখে আনলেন কেন? রুদ্র ফরকায়। সে বুঝতে পারলো ভুল সময় ভুল কথা মুখ ফুসকে বেরিয়ে পড়েছে তার। সে তক্ষুনি অভিমানীর অভিমান ভাঙাতে বলল, সরি সরি, এক্সট্রিমলি সরি জান বাচ্চা, আমি তো এমনি বলে ফেলেছিলাম। রাখেন আপনার এমনি। এসব কথা আপনার জন্য এমনি হলেও আমার জন্য একেবারেই নয় ডাক্তার সাহেব। রৌদ্র বুঝল ব্যাপারটা বেগতিক যাচ্ছে। যে করেই হোক মেয়েটার রাগ ভাঙাতে হবে তার। সে কিছু একটা বলবে তার আগে অরিন ফট করে মুখের উপর কল কেটে দেয়। রৌদ্র তখন হতবুদ্ধ হয়ে তাকিয়ে রইল ফোনটার দিকে। পরক্ষণেই তার মুখটা শক্ত হয়ে এলো। সে শক্ত হাতে ঘাটা চেপে ধরে নিয়ে যায়, বিড়বিড় করে বলতে থাকে, উফ, ইউ হ্যাভ ডান টু মাচ সানশাইন। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র মুটুসি পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে, তারপর মেয়েটার দিকে তেড়ে এসে তার চুলের মুঠি ধরে তাকে দাঁড় করায়, শক্ত কণ্ঠে বলে, আজকের ঘটে যাওয়া ঘটনা যদি ঘুণাক্ষরে কেউ টের পায় তাহলে মনে রাখিস তোর মৃত্যু অবধারিত। আর ভুলেও এটাকে ফোকলা থমকে হিসেবে ভাবিস না যেন, কারণ আমার কাছে কিন্তু তোর একটা অতি অসাধারণ ভিডিও, যেটা কিনা মিস্টার সো কল্ড ম্যানেজিং ডিপার্টমেন্টের ডিরেক্টরের সাথে। বুঝতেই পারছিস কি বলতে চাইছি? জাস্ট একটা ক্লিক করব, অমনি পুরো মিডিয়া জুড়ে ব্রেকিং নিউজ হবে, এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ের চরিত্র নিয়ে। তখন নিশ্চয়ই ব্যাপারটা খুব একটা ভালো হবে না তোর জন্য। মুটুসির চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। মেয়েটা হতবাক চোখে তাকিয়ে দিল রৌদ্রের দিকে। রৌদ্র আর কিচ্ছু না বলে মেয়েটাকে টেনে হেসে তাঁবুর বাইরে ছুঁড়ে ফেলে। তারপর মুটুসির হাতের বাঁধন আর মুখের বাঁধন আলগা করে তাকে হাতের ইশারায় সরে যেতে বলে। মুটুসিও আর কিচ্ছু না বলে কাতরাতে কাতরাতে নিজের তাঁবুর দিকে হাঁটা ধরে। রৌদ্র নিজের তাঁবুতে আসে, তারপর একটা তাওয়াল নিয়ে নিজের ঘমার্ত শরীরটা মুছে নিয়ে বসে পড়ে চৌকিতে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ভিডিও কল লাগায় অরিনের নাম্বারে। প্রথম কলটা রিং হতেই কেটে দেয় অরিন। রুদ্র ফের কল লাগায়। এবারেও ঘটলো একই ঘটনা। রুদ্র এবার মেজাজ খারাপ হয়। সে তখন ভয়েস নোট পাঠায় অরিনকে। এবার কল কাটলে আই সোয়ার অরি, আমি আর কোনোদিনও তোকে কল দিব না। ভয়েসটা সেন্ড করে রৌদ্র অপেক্ষা করলো মিনিট খানেক। যখনই দেখলো ভয়েসটা সিন হয়েছে তখনই সে কল লাগায় আবারও। এবার তার টোটকায় কাজ ছিল। অরিন বাধ্য মেয়ের মতো কল রিসিভ করে নিল, কিন্তু সে ক্যামেরার সামনে এলো না। রুদ্র ফ্রিকোচকায় চোখ বন্ধ করে দত কিরমির করে বলে, সামনে আয়। কথাটা খানিকটা ধমকেই বললে কেঁপে উঠছে অরিন। মেয়েটা তখনই মাথা নিচু করে সামনে এলো ক্যামেরার। রৌদ্র এখনো আগের ন্যায় চোখ বন্ধ করে রাখা। অরিন ধীরে ধীরে স্ক্রিনে চোখ রাখে। হুট করে রৌদ্রকে এমন শার্টলেস দেখে তৎক্ষণাৎ চোখ দুটো সরিয়ে নেয় সে, কিন্তু পরক্ষণে আবার চোরা চোখে একটু একটু করে বারবার তাকায় স্ক্রিনে। রৌদ্র এবার গম্ভীর কণ্ঠে শক্ত গলায় বলে হচ্ছে, একটা কথা ভালো মতো মাথায় গেঁথে রাখ মেয়ে,
আমার সাথে তোর ঝগড়া হোক, মনোমালিন্য হোক, কিংবা যা কিছুই হয়ে যাক না কেন, ভুল করে কোনোদিনও আমার মুখের ওপর ফোন কাটার দুঃসাহস করবি না। এটা ফার্স্ট টাইম করেছিস, বিধায় কিছু বলিনি। নেক্সট টাইম এমনটা করলে কিন্তু ইউ উইল হ্যাভ টু পে ফর দিস, অ্যান্ড রিমেম্বার আই উড ব্যাডলি টেক দ্যাট। রৌদ্রের বলা এহেন কথায় সামনে ঢোক গিলে অরিন মাথা নুয়ে কোনো রকমে বলল, হুম। রৌদ্র এবার চোখ মেলে সে কুচকে চেয়ে না আরো দুটো শক্ত কথা বলতে যাবে, তার আগে মেয়েটা নুয়ে রাখা সুশ্রী মুখখানা দেখে সুদয় শিথিল হয়ে আসে, তার মনটা একেবারে শান্ত হয়ে যায় তৎক্ষণাৎ। এতক্ষণে রাগগুলো যেন গলে পানি তার। রৌদ্র কিছুক্ষণ মন ভরে দেখলো তার প্রাণ ভ্রমরাকে, তারপর হুচ করে অরিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে হচ্ছে, সানশাইন, ওড়নাটা সরাতো। অরিন হকচকে উঠে এহেন কথায় সে নিজের গায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা ওড়নাটা আরেকটু চেপে ধরে নিজের সঙ্গে মাথা নুয়ে রেখে আমতা আমতা করে বলে, কেন? এই, তোকে সরাতে বলেছি না, এক্ষুনি সরা। অরিন মাথা নাড়িয়ে না বলে আবারও। এবার বুঝি আরেকটু খেপে গেল রৌদ্র। সে আরেক দফা খেকি ওঠে, এতটা অবাধ্য হয়েছিস তুই? বড় হিসেবে তো মান্য করিসই না, অ্যাটলিস্ট স্বামী হিসেবে মান্য করা উচিত, সেটাও করছিস না। তোকে লাস্ট বার বলছি, সরাবি কিনা। অরিন নিশ্চুপ। তা দেখে রৌদ্র দাঁত খিচে বলল, ওকে দেন রাখ। বলে সে ফোনটা কাটতে নিলে বাদ সাথে অরিন সে তৎক্ষণাৎ গা থেকে অন্যটা সরিয়ে দেয়। তখনই রৌদ্রের সামনে ভেসে ওঠে অরিনের গায়ে পড়ে থাকা তারের শার্টটা। রৌদ্র তখন অরিনকে দেখার এক পর্যায়ে এটি সন্দেহ করেছিল, আর তার সন্দেহ বরাবরের মতো সত্যি হলো। মেয়েটার গায়ে কি সুন্দর করে ফুটে উঠেছে তার শার্টটা। ছোটখাটো দেহটা এত বড় শার্ট আটাতেও বেশ কসরত করতে হয়েছে হয়তো। রৌদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। মেয়েটার এমন ছোট ছোট পাগলামিগুলো বড্ড কাহিল করে তাকে। এই যে তাকে মিস করছিল বিধায় তার শার্ট পরে রেখেছে, এটাই যে বড্ড আদুরি ব্যাপার তার জন্য। রৌদ্র এবার গলা একটা নমনীয়তা ঝেলে বলল, বৌজান, ও বৌজান, আমি খুব মিস করছিলে বুঝি। আর কিছু বলে না, সে শুধু নখ কুটে যাচ্ছে নিজের। বেচারি কি লজ্জাইতে, বেচারি কি লজ্জাতেই না বলো। এখন মানুষটা না জানে কি ভাবছে তাকে নিয়ে। রৌদ্র অরিনকে চুপ থাকতে দেখে ফের বলল, ও বৌজান, বকুনি দিয়েছি বলে এখনো রেগে আছো? আচ্ছা ঠিক আছে, আমি সরি বলছি। কথাটা বলে রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর কানে হাত ধরে উঠবোস করতে করতে বলে, অরিন সরি বৌজান, খুব সরি, আর রেগে কথা বলবো না। হতবুদ্ধির ন্যায় তাকে মানুষটা দিকে কে বলবে এই মানুষটা আর বাকি মানুষদের সামনে কতটা গম্ভীর হয়ে থাকে, অথচ এখন দেখো তার মতো মানুষের জন্য কিনা কান্তের উদ্বাস করছে।